হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের আজকের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে বাংলার টেক্সট বইয়ের পাশাপাশি সহায়ক গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র গল্প গ্রন্থের অন্তর্গত দ্বিতীয় যে তোমাদের গল্প পাঠ্য দেওয়া রয়েছে অর্থাৎ আজব শহর কলকাতা, সেই গল্পটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটার মধ্যে আগের ভিডিও আমরা যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেটা হচ্ছে বই কেনা। সেখানে যেমন সম্পূর্ণ লাইন ধরে ধরে আমরা প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি, আজকেও কিন্তু আজব শহর কলকাতা গ্রন্থের যে তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝাবো। তার মধ্যে থেকে শব্দার্থ, টিকা, কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য পড়তে হবে, সবটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে পাবে। এবং আশা করছি তোমরা এই একটা ভিডিওর মধ্যে থেকেই কিন্তু আজব শহর কলকাতা যে তোমাদের প্রবন্ধ গ্রন্থটা রয়েছে সেটা কিন্তু বুঝে যাবে। সবার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের যে টেক্সট বই দেওয়া রয়েছে এই বইটা সাহিত্য অনুশীলন বা সাহিত্য অনুশীলন, এই বইটার মোটামুটি ভাবে তোমরা 67 পাতা বের করে এই বইটা সামনে নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ এখানে থেকে অনেক টিকা, গুরুত্বপূর্ণ লাইন তোমাদের কিন্তু আমি যেগুলো বলবো তোমরা সেগুলো দাগাবে। তাহলে এই বইটার এই পৃষ্ঠাটা খুলে তোমরা কিন্তু পড়বে। চলো আজকের মেন আলোচনার দিকে আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই। প্রথমেই সৈয়দ মুজতবা আলী সম্পর্কে পূর্বের ভিডিও তোমরা দেখেছো যে প্রাবন্ধিক সম্পর্কে আমরা এই তথ্যটাই দিয়েছি, যার জন্ম হচ্ছে 1904 সালে 13 সেপ্টেম্বর এবং মৃত্যু হচ্ছে 1974 সালের 11 ফেব্রুয়ারি। জন্মস্থান বর্তমান আসামের করিমগঞ্জ, যেটা তৎকালীন সময় বাংলাদেশের অন্তর্গত ছিল। চলো পরবর্তীকালে আমাদের যে পাঠ্য প্রবন্ধ রয়েছে আজব শহর কলকাতা, এটার উৎস কি জানতে হবে। পাঠ্য আজব শহর কলকাতা রচনাংশটি সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক রম্য রচনা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি মূল গ্রন্থের কততম গ্রন্থ? এটা গল্প, এটা 13তম। কততম বললাম? এটা তোমাদের যে পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটা রয়েছে তার মধ্যে সর্বমোট 35টা গল্প রয়েছে, তার মধ্যে থেকে 13তম গল্প হচ্ছে আমাদের আজব শহর কলকাতা নামক পাঠ্য গল্পটি। আচ্ছা, এবার আমরা তোমাদের একটা তথ্য দিই। তোমাদের টেক্সট বইয়ে এটা যেটা দেওয়া রয়েছে অর্থাৎ আজব শহর কলকাতার যে প্রিন্ট বা তোমাদের সামনে যেটা রয়েছে, এটার মধ্যে কিন্তু পর্ষদ জানিয়েছিল যে সম্পূর্ণ গল্পটা কিন্তু ছাপানো হয়নি। পর্ষদ তাদের ওয়েবসাইটে এই গল্পটার মূল যে অংশটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি চেষ্টা করব এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা বা সেই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেওয়ার। এবং তা যদি না হয় তাহলে এই গল্প থেকে বা এই ভিডিওটা থেকে আমি যেভাবে যে প্যাটার্নগুলো বলছি, যেটা দিচ্ছি, সেটাই কিন্তু মূল গল্পের আলোচনা। সেটা তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। কিছু অংশ এখানে বাদ গেছে বইয়ের ছাপানোর মধ্যে থেকে, সেটা হয়তো সামনের বছর যারা উঠবে তাদের এই ভুলটা সংশোধন করা হবে। কিন্তু তোমাদের যখন এই বইটাই পড়তে হবে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে এই পিডিএফটা দেখেই পড়বে। চলো শুরু করি। আদব শহর কলকাতা, সৈয়দ মুজতবা আলী। আদব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলাম তো কমই। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি, এমন সময় নামলো জোর বৃষ্টি। প্রাবন্ধিক ছোটবেলা থেকে মনে করছেন যে একটা কলকাতা সম্বন্ধে একটা কেতাব লিখবেন। কারণ কি, তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন যে কলকাতা খুব আজব একটা শহর। কিন্তু বুড়ো হতে চললেন তবুও কিন্তু তার প্রামাণ্য বা প্রমাণ কিন্তু এখনো তিনি দেখতে পেলেন না। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। ছাতা নেই, যেহেতু হঠাৎ বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি নেমে গেছে, কোথাও একটা লেখক দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন যে কলকাতা বড়ই আজব, বুড়ো হতে চললাম কিন্তু তার কোনো প্রামাণ্য গ্রন্থ রচনার জন্য প্রমাণ পেলাম না। তখন হঠাৎ করে যখন এরকম একটা সিচুয়েশন ভাবছেন, তখন হঠাৎ কোনো একটা জায়গায় জোরে বৃষ্টি নেমেছে এবং সমীরণ অর্থাৎ যাওয়ার পথে আপনি একটু দ্বিধাগ্রস্ত হবেন, লেখক পাঠক শ্রেণীকে বলছেন, নিজেও হচ্ছে। কারণ কি, ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো কাগজও আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো।
খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা দাগাবে বইয়ের মধ্যে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। অর্থাৎ কি, লেখকের কাছে না আছে ছাতা, না আছে বর্ষাতি, এবং ট্রামে বাসে চড়ে যে যাবেন সেটারও লেখকের ইচ্ছে করছে না। তাই এমন একটা বৃষ্টিমুখর দিনে লেখকের মনে হচ্ছে যে কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতো হয়ে গেল। এমন মনে হচ্ছে যেন সত্যি এই বৃষ্টির মধ্যে আমি কোথাও পথ হারিয়ে ফেলেছি। এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। এটাও লাইনটা দাগাবে। এমন সময় সপ্রমাণ হয়ে গেল আজব শহর কলকাতা। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ, মানে কি, ফরাসিদের একটা বইয়ের দোকান। খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতা এসে পড়েছে, আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়ানোর জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। হ্যাঁ, লেখকের মনে হচ্ছে কোনো ফরাসি হয়তো পথভ্রষ্ট হয়ে কলকাতায় চলে এসেছে, আর কলকাতায় চলে এসে নিজের ট্যাকের ভেতর যে কটা পয়সা ছিল সে কটা খোয়ানোর জন্য এরকম একটা কলকাতার বুকের মধ্যে ফরাসি বইয়ের দোকান খুলে বসেছে। কারণ বই তো কেউ কিনবে না ফরাসি বই, এই ধারণায় তিনি এই কথাটা বলেছেন। শুধু ভালো বই না, লাইনটা কোথায় রয়েছে, বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এই দোকানে মুনাফা করবে কি প্রকারে। তাই আন্দাজ করলো এই ফ্রেঞ্চ বুক শপ বোধহয় হাতির দাঁতের মতো, শুধু দেখাবার জন্য। চিবোবার জন্য দাঁত রয়েছে লুকোনো। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল, কুশবাই, সাঁঝের পীর, লোধরেণু, ওষ্ঠরাগ প্রভৃতি। লেখক মনে করছেন যে কলকাতার মধ্যে এমন একটা জায়গায় এখন তিনি আটকা পড়ে গেছেন, যখন ঝড় বৃষ্টি প্রায় এসে গেছে, তার কাছে বাড়ি যাওয়ার কোনো রসদ নেই। তখন তিনি হঠাৎই দেখতে পাচ্ছেন সামনে যে কোনো একটা ফ্রেঞ্চ বুক শপ, অর্থাৎ ফরাসিদের বইয়ের দোকান। এই ফরাসিদের বইয়ের দোকানকে দেখে তিনি মনে করছেন ভাগ, কেন যে এখানে এসেছেন বই বিক্রি করতে, কারণ এখানে তো কোনো বই বিক্রি হবে না। তারপরই তার মনের মধ্যে মনে হচ্ছে যে এটা হয়তো কোনো প্রকার একটা মানে অন্য রকমের দোকান। ওপর থেকে দেখতে মনে হচ্ছে এটা ফ্রেঞ্চ বুক শপ, কিন্তু ভেতরে হয়তো অন্য অনেক কিছু রয়েছে। কারণ কি, লেখক বলছেন এটা হয়তো হাতির দাঁতের মতো, দেখানোর এক জিনিস আর ভেতরে চিবুনোর জন্য হয়তো আর এক জিনিস রয়েছে। কিরকম জিনিস, খুশবাই, সাঁঝের পীর, লোধরেণু, ওষ্ঠরাগ প্রভৃতি। এবার এই সম্পর্কে কিছু টিকা দেখো আমি তোমাদের সামনে এখানে রেখেছি। কুশবাই, সাঁঝের পীর, লোধরেণু প্রত্যেকটিতেই আপাত দৃষ্টিতে এক একটি প্রসাধন সামগ্রীর নাম বলে মনে হলেও আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক এখানে কি কি বুঝিয়েছেন, স্থূল, চটুল, রদ্দি বই বোঝাতে এইসব তুলনাগুলি এনেছেন। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যতই বড় বড় নাম ফ্রেঞ্চ বুক শপ হোক, এটার ভেতরে হয়তো অন্য কিছু লুকিয়ে রয়েছে। কি কি, এই জিনিসগুলো। অর্থাৎ এর ভেতরে কিন্তু হতে পারে অন্যান্য মোটা, স্থূল, রদ্দি বই, উপন্যাস, বিভিন্ন ধরনের বাংলা জিনিসও থাকতে পারে এই বইয়ের দোকানটার ভেতরে। তারপরে এই ভরসায় ঢুকলুম, বৃষ্টিটাও জোর নেমেছে। না, আজব শহর কলকাতাটাই বটে। শুধু ফরাসি বই বেচে এই লোকটা পয়সা কামাতে চায়। গাদা গাদা হলদে আর সাদা মলাটগুলো এনতার ফরাসি বই, কিন্তু সাজানো গোছানো, কিছু যত্রতত্র ছড়ানো। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে। বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে টাইপরাইটারের হরফ সাজানোর মতো করে। এই যে এখান থেকে আর নেই তোমাদের বইতে, এই যে সাজিয়েছে, তো বইটা খুলে দেখবে তোমাদের ছাপানোটা এত দূর রয়েছে। এরপরের অংশটা একটু ভালো করে দেখবে, এখান থেকে যারা বইয়ের সাথে ভিডিও ফলো করছো তারা এই অংশটা একটু ভালো করে দেখবে। বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে টাইপরাইটারের হরফ সাজানোর মতো করে। অর্থাৎ সিজিলটা যার জানা আছে সে চোখ বন্ধ করেই ইচ্ছে মতো বই বার করে নিতে পারবে। যে জানে না তার কোমর ভেঙে 3 টুকরো হয়ে যাবে। লেখক যখন ওই বৃষ্টি বাদলের দিনে সেই ফ্রেঞ্চ বুক শপে ঢুকেছেন, তখন তিনি প্রত্যক্ষ করছেন না, কলকাতাটা শহরটা আজব শহরই বটে। আমি যেটা মনে করলাম এটা হাতির দাঁতের মতো, দেখানোর জন্য এক, খাওয়ার জন্য আর এক, কিন্তু এটা সেখানে নয়। ফ্রেঞ্চ বুক শপ মানে এখানে শুধুমাত্র ফ্রেঞ্চ বুক বা ফরাসিদের বইই রয়েছে। বেশ সুন্দর পরিপাটি করে ভেতরটা গোছানো, একদম বাঙালি দোকানদার যেভাবে প্রত্যেকটা টাইপরাইটার পাশাপাশি সাজিয়ে নতুন নতুন শব্দ রচনা করেন, ঠিক সেমন ভাবে প্রত্যেকটা বই যেন পাশাপাশি পাশাপাশি সাজানো রয়েছে। এখানে যারা জানে না যে কোন সিরিয়ালে কোন সিরিজের বই রাখা রয়েছে, সেটা যদি কেউ না জানে তার কি হবে, তার একেবারে কোমর ভেঙে 3 টুকরো হয়ে যাবে।
আর যে জানে তার বই বের করে নিতে খুবই সহজ হবে। ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন। পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরব্বী মানি। এই যে টিকাটা একটু লিখে নেবে। পরশুরামের কেদার চাটুর্যে কাকে বলা হচ্ছে? প্রখ্যাত লেখক তথা বাঙালি সাহিত্যে হাস্যরসে যুগান্তকারী সৃষ্টিকারী রাজশেখর বসুকে আমরা পরশুরাম বলি। তার ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। তিনি সৃষ্ট একটি বা তার সৃষ্ট একটি ক্যারেক্টার হচ্ছে কেদার চাটুর্যে। অসাধারণ গল্প বলে শ্রোতাকে মুগ্ধ করায় যিনি প্রসিদ্ধ ছিলেন। স্বয়ংবরা, লম্বকর্ণ প্রভৃতি ছোট গল্পের মধ্যমণি তিনি। গল্প বলার অন্যান্য মুন্সিয়ানায় উদ্ভট কাহিনীকে আশ্চর্য দক্ষতায় বিশ্বাসযোগ্য করে তুলেছেন কেদার চাটুর্যে। প্রাবন্ধিক এই প্রবন্ধে বলেছেন কেদার চাটুর্যে দূর থেকে অনেক মেম সাহেব দেখেছেন। এখানে মেম সাহেব প্রসঙ্গেই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের প্রাবন্ধিক রচয়িতা সৈয়দ মুজতবা আলী। তিনি তাই বলছেন, ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি এসে দাঁড়িয়েছেন। পরশুরামের কেদার চাটুর্যেকে আমি মুরব্বী মানি। তাই তাঁরই ভাষায় বললুম, এলাম মেম সাহেব। মেম সাহেব ফরাসিতে বললেন, আপনার আনন্দ কিসে? অর্থাৎ কি চাই মেরেছে। ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথাই স্মরণ নেই। গোটা ভাষাটার কথা বাদ দিন। লেখক এখানে একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন যখন মেম সাহেব তাকে বলছেন যে আপনার এখানে চাই কি, তখন একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন ফরাসি ভাষায়। তিনি তারপরে কিভাবে উত্তর দেবেন মেম সাহেবকে? জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে, দিয়েন মান সাগাত নেইন আবের দিয়েঙ্গে অ্যাগুয়েন ফ্যাগেন যা। অর্থাৎ তোমার মুখ বলছে না না, কিন্তু তোমার চোখ দুটি বলছে হ্যাঁ হ্যাঁ। এটার অর্থটা এখানে লিখেই দিয়েছে। কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, প্রশ্ন আসতে পারে, ইতিহাসের মতো করে লিখতে হবে। জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টোটাই, উল্টো করাটাই যাত্রাভিমানের কৈবলানন্দ বলে ধরে নিয়েছে। তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন, ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে নো নো। অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না, মহা মুশকিল। অর্থাৎ কি, এই যে জার্মান জাতির সঙ্গে এই যে ফরাসি জাতির একটা তীব্র বিরোধিতা রয়েছে, সেটা আমরা কোথা থেকে জানতে পারি? হিটলারের আক্রমণ থেকে জানতে পারি। হিটলার মনে করতেন জার্মান জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে আমরা হেডেনভগ তত্ত্ব পাই ইতিহাসে। এবং উল্টে ফরাসি জাতিকে তিনি সব থেকে ঘৃণ্য জাতি বলে মনে করতেন। তাই এখানে সেই প্রসঙ্গটা, ইতিহাসের প্রসঙ্গটা নিয়ে তিনি বলেছেন প্রাবন্ধিক যে ফরাসি কিন্তু জার্মানির দুশ্মন। কেন? এখানে তোমার একটা ঐতিহাসিক বর্ণনা দিতে হবে, তার জন্য তোমাদের প্রশ্ন পড়তে হবে। কেননা জার্মান যা করাই ফরাসি তার ঠিক উল্টো করাটাই তার জাত্যাভিমানের কৈবলানন্দ বলে ধরে নিয়েছে। তাই মেম সাহেব যতই মুখে ইয়েস এস বলুক না কেন, যে আমি আপনার কথা বুঝতে পারছি, ফ্রেঞ্চে আপনি যা বলছেন আমি তাই ধরে নিচ্ছি, আসলে কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছে নো, না, তিনি বুঝতে পারছেন না। মহা মুশকিল। হঠাৎ তখন ফরাসি রাজদূত মসিও ফ্রাসোয়া পসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধহয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল। আর যাবে কোথা? মেম সাহেব আদেশ দিলেন, মসিও ফরাসিতে কথা বললেই পারেন। তখন ওই মেম সাহেব মসিও ফ্রাসোয়া পসের নাম উচ্চারণ করাতে তিনি বললেন যে আপনি কিন্তু ফরাসিতেই উত্তর দিন, আমি বুঝতে পারছি, অসুবিধা নেই। বাঙালির যাত্রাভিমানে বড্ডই আঘাত লাগলো স্বীকার করতে হয় যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুকিয়ে পড়ে নিতে পারি, বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। তাই বলছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন দাগাবে, বাঙালির জাত্যাভিমানে বড়ই আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুকিয়ে পড়ে নিতে পারি, বলতে গেলেই আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। ডডনং মানে কি? ৬৬ নম্বর। এটা একটা বিশেষ প্রবাদ যেটা না পারাকে বোঝায়। ৬৬ নং অর্থাৎ ডডনং, এটা একটা বিকৃত রূপ। ডডনং এর বিকৃত রূপ হচ্ছে ৬৬ নং। এখানে অর্থাৎ বোঝানো হচ্ছে কিছু না পারার অভিজ্ঞতাকে ডডনং বলে সম্বোধন করা হয়েছে। ভাবলুম দুর্গা বলে ঝুলে পড়ি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, দাগাবে, প্রশ্ন আসতে পারে। এই মেম সাহেব যদি কলকাতার বুকের ওপর বসে বাংলা এমনকি ইংরেজিও না বলতে পারে, তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টুটি ফুটি ফরাসি বললে এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? 10 বছরের পুরনো মরচে ধরা জাম পড়া হাতি মাথা ফরাসি তানপুরাটা তার বেঁধে
বড় জালের মতো ইমন কল্যাণ সুর ধরলুম। অর্থাৎ কি, লেখক এখন সুর করে তার মনের ভেতরের মাধুরী মিশিয়ে সুর করে ফরাসি বলা শুরু করেছেন। কিভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন? বলছে 10 বছরের পুরনো মরচে ধরা, জম পড়ে গেছে এমন, হাতি মাথা ফরাসি তানপুরাটার তার বেঁধে নিয়ে বড়জলালের মতো ইমন কল্যাণ সুর ধরলুম। একটা বিসুরের সুরে, বেসুরো সুরে তিনি ফরাসি ভাষা বলতে শুরু করলেন। এবং কি আনন্দ, কি আনন্দ! মেম সাহেবও বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো আমার ফরাসি শুনে কখনো আহা বাহবা বাহবা বলেন, কখনো গলা ছাড়িয়া গান গাহ বলেন। এই হলো ফরাসি যাত্রার গুণ। হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এই হলো ফরাসি যাত্রার গুণ, হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট লাইন দাঁড়াবে। আমাকে আর পায় কে, আপনাদের আশীর্বাদে, তার শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুন আমার ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মতর। অর্থাৎ বলছেন, আর আমাকে পায় কে। আমি যখন শুনে নিতে যে আমার বলা কথা, সুর করা ফরাসি গান মেম সাহেবের খুব পছন্দ হচ্ছে, আমিও তখন আরো ভালো করে সুর করে যখন তখন ব্যাকরণের যে কোনো, খুব ভালো একটা উক্তি লিখেছেন দেখো, তখন কি করছেন, আপনাদের আশীর্বাদে, শ্রীগুরুর কৃপায় আর ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে দিয়েছে। ফরাসি ব্যাকরণ পুরো জলে ঢেলে দিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে আমিও তখন ফরাসি বলা যেন তেন প্রকারেণ শুরু করেছি মেম সাহেবের সাথে। মেম সাহেব খুশ, আম্মতর। আম্মতর মানে কি, আমিও খুশি। মেম সাহেব খুশি হয়েছে, মেম সাহেব বুঝতে পারছে, আমিও খুশি হয়ে গেছি। অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের 2-4টা কথাও বলে ফেললেন। অর্থাৎ কি, যখন এবার মনে হচ্ছে লেখকের যে ফরাসি সে মেম সাহেব আস্তে আস্তে বুঝতে পারছেন, তখন তিনি কি করলেন, তার বইয়ের ফর্দটা হাতে ধরিয়ে দিলেন এবং বই আনার যে সময়টুকু, সেই সময়টুকুর মধ্যে যেহেতু তিনি, লেখক দেখে নিয়েছেন যে সেই মেম সাহেব ফরাসি ভাষা বুঝতে পারছে, তাই তিনিও তখন নিজের জীবনে সুখ দুঃখের কিছু কথা বলতে শুরু করে দিয়েছেন। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবী। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। তুলসীদাস বলেছেন, তাহলে এখানে একটা জানতে পারছি জিনিস, যে যে ফরাসি মেম সাহেবের কথা পাচ্ছি, সেই ফরাসি মেম সাহেবের কিন্তু আসল দোকান এটা নয়, তার তার কোনো এক বান্ধবী, যার অনুপস্থিতিতে ফরাসি ভাষা এবং সাহিত্যে প্রচার করার জন্য তিনি এই দোকানটা সামলাচ্ছেন। তুলসীদাস বলেছেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, চুরি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধর্ণা দিয়ে দুধ বেচতে হয়। খুব সুন্দর একটা তুলনা বলছে। এই সুরি অর্থাৎ মদ বিক্রেতা, তাকে তার দোকানেই বসে থাকতে হয়। গ্রাহক বা যারা ক্রেতা, তারা তার দোকানে এসে মদ কিনছে। কিন্তু যিনি দুধওয়ালা, যেটা মদ্যপানের থেকে অতি উপাদেয়, সেই দুধওয়ালাকে কি করতে হচ্ছে, ঘরে ঘরে গিয়ে লোকের কাছে দৌড়ে দৌড়ে দুধ বিক্রি করতে হচ্ছে। কি সুন্দর তুলনা করেছেন। বুঝলাম এই কথাটি সত্যি। এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য, সে কথা থাক। ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো, কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। আমার মনে বড় আনন্দ হলো, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল, তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন। কি বই পেয়েছেন? নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল, তাই দিয়ে গড়া হিটলারের চরিত্র বর্ণন। হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কি ভাবে, তার পরিচয় বইখানাতে আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু একটু দাঁড়াবে, এর পরের থেকে আশা করছি তোমাদের রয়েছে। হ্যাঁ, পরের পাতায় দেখবে এই জিনিসটা তোমাদের রয়েছে। তাই বলছে, ততক্ষণে আমি একটা খাসা বই পেয়েছি। নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল, তাই দিয়ে গড়া হিটলারের চরিত্র বর্ণন। হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কি ভাবে, তারও পরিচয় বইখানাতে আছে।
এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমার স্মরণ করিয়ে দিল কলম ফুরিয়ে গিয়েছে, আর একদিন হবে। বোঝা গেল? তাহলে যখন এই লেখাটা শুরু করেছেন তখন হিটলার সম্বন্ধে দুশ্মন তিনি তো বললেন যে হিটলারের দুশ্মন হচ্ছে ফ্রান্সরা, এই পরিচয় বইতে আছে। ওই বইখানার পরিচয় আপনাদের দেব অর্থাৎ পাঠক শ্রেণীকে দেবেন বলেই লেখাটা শুরু করেছিলেন, কিন্তু গৌরচন্দ্রিকা অর্থাৎ এই লেখাটা শেষ হতে না হতে ভোরের কাক কা কা করে ডেকে উঠে কি বলল, লেখকের মনে পড়লো, আমাকে স্মরণ করে দিল, তো লেখকের মনে পড়ে গেল যে লেখার জন্য কলম ফুরিয়ে গেছে, এটা লিখতে লিখতে লেখকের কলম ফুরিয়ে গেছে, পেনের কালি শেষ হয়ে গেছে। তাই লাস্টে বলছেন আর একদিন হবে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, কেন বলেছেন বোঝা গেল? তাহলে আজব শহর কলকাতার বইয়ের যে প্রবন্ধটা পড়লাম সেখানেও কিন্তু আমরা ওই বই কেনা প্রবন্ধের একটা ধাঁচ পাচ্ছি, যেখানে বইকে সম্বন্ধ করে কিন্তু তিনি অর্থাৎ প্রাবন্ধিক একটা চিন্তা জগৎ গড়ে কলকাতা কেন আজব শহর, অর্থাৎ কলকাতা শহরে বাংলা বইয়ের দোকানের জায়গায় তিনি একজন ফ্রেঞ্চ বুক শপকে দেখছেন, এটাই তার কাছে আজব বলে প্রতিভাত হলো। এবং তাতে গিয়েও তিনি শেষে দেখছেন যে কমার্শিয়াল আর্ট সম্পর্কে যে বাঙালির জ্ঞান হয়েছে এটা দেখেও তিনি বেশ গর্ববোধ করলেন। এটাই তো হচ্ছে আজব শহর কলকাতা। বোঝা গেল? প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করলাম। এরপর একটা ভিত্তিপাঠ আমরা জানবো, পুরো প্রবন্ধটা কি জিস্ট আছে, প্রবন্ধটায় কি কি পড়লে তোমরা একেবারে বুঝে যাবে সেটা একটু দেখবে। প্রথমে দেখো, লেখক সমগ্র রচনার মধ্যে তার ছেলেবেলা থেকে প্রবীণ বয়স পর্যন্ত শুনে আসা আজব শহর কলকাতা অর্থাৎ কলকাতা শহর কেন আজব বা অদ্ভুত তা নিয়ে তার সপক্ষে বিভিন্ন উদাহরণ, গল্প প্রভৃতি তুলে ধরেছেন। পাশাপাশি লেখকের রচনা দক্ষতা ও ভাষা জ্ঞানেরও পরিচয় ফুটে উঠেছে আমাদের আলোচ্য প্রবন্ধে। লেখকের ছেলেবেলা থেকে প্রবীণ বয়স পর্যন্ত শুনে আসা আজব শহর কলকাতা তার প্রমাণ পেলেন ফ্রেঞ্চ বুক শপটি দেখে, যে কেন কলকাতা শহরকে আজব বলেছেন তার একমাত্র প্রামাণ্য পেলেন তিনি ফ্রেঞ্চ বুক শপকে দেখে। ফ্রেঞ্চ বুক শপটি দেখে লেখক ভাবলেন যে দোকানের নামই শুধু লেখা ফ্রেঞ্চ বুক শপ, ভিতরে নিশ্চয়ই নিম্নমানের বইয়ে পরিপূর্ণ হবে। লেখক দোকানের ভিতর গিয়ে দেখলেন সমস্ত বই ফরাসি ভাষার এবং ক্রমানুসারে সাজানো রয়েছে। লেখক তার প্রয়োজনীয় বইয়ের লিস্ট দিচ্ছেন, এমন সময় এক বাঙালি যুবক, ক্ষমা করবে এরপর এইটাই আসবে, লেখক দোকানের ভেতর গিয়ে দেখলেন সমস্ত বই ফরাসি ভাষায় ক্রমানুসারে সাজানো রয়েছে। লেখকের সাথে দোকানদার ফরাসি মেম সাহেবের কথোপকথন হয়। দোকানদার মেম সাহেব ইংরেজি ভাষা না জানায় ফলে লেখক ভুলে ভরা ফরাসি কথা বলেন এবং লেখক ও মেম সাহেব দুজনেই আনন্দিত হন। লেখক তার প্রয়োজনীয় বইয়ের লিস্ট দিচ্ছেন, এমন সময় এক বাঙালি যুবক ফরাসি ভাষায় লেখা কমার্শিয়াল আর্টের বই খোঁজ শুরু করে। এই সময় লেখক ফরাসি ভাষায় লেখা হিটলারের একটা বই হাতে পেলেন। এই বইটার পরিচয় পাঠকদের দেবেন ঠিক করেছিলেন, কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার ফলে লেখক লেখা শেষ করলেন, অর্থাৎ এখানে পেনের কালি শেষ হয়ে যাওয়াটাকে কবি কি বলেছেন, লেখক যে তার সময় অতিবাহিত হচ্ছে, অনেকটা সময় ধরে তিনি লিখছেন আর তিনি লিখে উঠতে পারছেন না, তাই তিনি বললেন যে গৌরচন্দ্রিকা লেখা শেষ করার আগেই ভোরের কাক কা কা করে ডেকে উঠে বলেছে কি কলম শেষ হয়েছে। বোঝা গেল কি বোঝানো হয়েছে আমাদের এই আজব শহর কলকাতা প্রবন্ধটিতে? এরপর এই অংশ থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়তে হবে, রেডি করতে হবে পরীক্ষার জন্য, সেটা একটু ভালো করে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের সংসদ নমুনা প্রশ্ন বা এবছরের বার্ষিক যে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে সেটার মধ্যে রয়েছে। আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন লেখক? 2 নম্বর, কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। বাড়ি ফেরার চিন্তা কেন বেদনায় পরিণত হয়েছিল? পথ হারানো কথাটির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়, ভাবলুম দুর্গা বলে ঝুলে পড়ি। প্রাবন্ধিকের অবস্থা ডডনং হওয়ার কারণ কি? তিনি দুর্গা বলে ঝুলে পড়েছিলেন কেন? পরের প্রশ্ন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, এখানে কোন রীতির কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে, তা অদ্ভুত কেন? পরের প্রশ্ন, এই হলো ফরাসি যাত্রার গুণ, হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। ফরাসি জাতির গুণ প্রাবন্ধিক কিভাবে উপলব্ধি করেছিলেন? প্রশংসার পঞ্চমুখ হয়ে ওঠার কারণ কি?
পরের প্রশ্ন, এই প্রসঙ্গে আমি ফরাসি রাজদূত মসিও ফ্রাঁসোয়া পসের নাম কেন উচ্চারিত হল, তার সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের, কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন কে কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন, এ কথা বলার কারণ কি। 9 দাগের প্রশ্ন বলছে, আমার মনে বড় আনন্দ হলো, বক্তার আনন্দের কারণ কি। আজব শহর কলকাতা প্রবন্ধের শেষাংশে লেখক আরেকদিন হবে বলেছেন কেন। শেষ 10 নম্বর প্রশ্ন, আমাকে আর পায় কে, কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে এই যে তোমাদের আমি 10টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এই তোমাদের চ্যাপ্টারটা থেকে। এছাড়াও কি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই? অবশ্যই আছে। তোমরা তোমাদের স্কুলে যে স্যার ম্যাডামরা তোমাদের পড়ান, তারা যে সাজেশন দেবেন বা তারা তোমাদের যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়তে বলবে, সেগুলো কিন্তু তোমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ এবছর থেকে কিন্তু বোর্ডের প্রশ্ন বাতিল করে দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বা স্কুলে তোমাদের যিনি বাংলা পড়ান যে স্যার ম্যাডাম, তারাই কিন্তু তোমাদের জন্য বাংলার প্রশ্ন করবেন। তাই তারা যে প্রশ্নগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু তোমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে, এবং তার মধ্যে থেকে দেখবে যে এই প্রশ্নগুলো তারা দিচ্ছেন কিনা। যদি দিয়ে থাকে তাহলে তো তার গুরুত্বটা আরো বেড়ে গেল। এই প্রশ্নগুলোর পাশাপাশি স্যার ম্যাডামদের দেওয়া প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাহলে বোঝা গেল আজব শহর কলকাতা প্রবন্ধটার সম্পূর্ণ আলোচনা, কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, প্রত্যেকটা লাইনের অর্থ, প্রত্যেকটা শব্দার্থ, টিকা, কোন প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ, সেগুলো সবটাই আলোচনা করলাম আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, তোমাদের মূল্যবান কমেন্ট জানাবে যে পরবর্তী কোন কোন ক্লাস তোমরা চাইছো, এই ক্লাসগুলো বা এই সিরিজটা বাংলা যেটা আমরা লঞ্চ করছি সেই সিরিজটা তোমাদের ভালো লাগছে কিনা, তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।